জনাব আব্দুর রশিদ জিতু ব্যালট গণনা শুরুর ৪৮ ঘণ্টা পর জাকসুর ফলাফল। ভিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, জিএস এজিএস সহ ২০টি পদে শিবির সমর্থকরাই জয়ী। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই ৩৩ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা চলছে। চাকসুতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে ডাকসুর নির্বাচনী প্রচারণা। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। পাবনা, বাগেরহাট, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ, বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল। চলে গেলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছে আমি মশিউর অনিক। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন সতর্ক শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু। এছাড়া ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে মাজারুল ইসলাম, এজিএস এর ২টি পদে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকী মেঘলা। এর পাশাপাশি মোট ২৫টি পদের ২০টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ব্যালট গণনা শুরুর প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিফাত সারিয়া জানাচ্ছেন বাকিরা। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট, পোলিং অফিসারের মৃত্যু, নির্বাচন কমিশন থেকে পদত্যাগ, ব্যালট গণনার ধীরগতি আর সেই সাথে রুদ্ধশ্বাস অপেক্ষা ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ। মোট ৬০ ঘণ্টার কর্মযজ্ঞের ইতিহাস গড়ল জাকসু নির্বাচন। এই নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাতেই লেগেছে ৪৮ ঘণ্টা। বারবার সময় দিয়েই পেছাতে হয়েছে ফল গণনার ক্ষণ। অবশেষে ভোট শুরুর ২.৫ দিন পর শনিবার সন্ধ্যায় জানা গেল ৩৩ বছর পর কারা আসছেন জাকসুর নেতৃত্বে। জাকসুর শীর্ষ পদ ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে এই জয় পেলেন তিনি। ডাকসুর পর এবার জাকসুতেও চমক দেখালো ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। গত ৩ যুগ ক্যাম্পাসের রাজনীতিতে অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ দল। জিএস এজিএস এর ২ পদ সহ ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান। যথাসময়ে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনেরও প্রতিশ্রুতি দেন তিনি। যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি জিতু। জাকসুর নেতা হওয়া বা জাকসুর ভিপি হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরিয়ে দেওয়া। জাকসুর
ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। উদ্বেগ, উৎকণ্ঠা আর ইতিহাস গড়া অপেক্ষা শেষে আসলো ফলাফল। শেষে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে জিতে গেল শিক্ষার্থীদের রায়। সংস্কৃতির রাজধানী খ্যাত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন শুরুর প্রত্যাশায় সিফাত শাহরিয়ার এখন সফর। গতকালকে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন, নবনির্বাচিত যারা ভিপি জিএস আছেন, এজিএস আছেন, তাদের আজকের কোনো আনুষ্ঠানিকতার কথা জানতে পেরেছেন কিনা বা জানেন কিনা? অনেক বৃষ্টি স্নাতক শুভেচ্ছা নেবেন। আসলে অনেক বৃষ্টি হচ্ছে এখানে, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সে কারণে কিন্তু ৩৩ বছর পর যে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকাল প্রায় ৪৫ ঘন্টা পর নানা নাটকীয়তা শেষে, এরপরে কিন্তু একটি উচ্ছ্বাসের ক্যাম্পাসে কিন্তু এটি পরিণত হয়েছিল। কিন্তু গতকাল শিবির সমর্থিত প্যানেলের জিএস জয়ী হয়েছেন এবং নিরঙ্কুশভাবে কিন্তু শিবিরের ২০টি পদেই কিন্তু তারা জয়ী হয়েছেন। ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন, বাকি ৩টিতে স্বতন্ত্র এবং 2টিতে কিন্তু বাক্সার জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র পদ থেকে ভিপি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু এবং মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন সাধারণ জিএস পদে। তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টির কারণে মূলত তেমন কোনো উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা কিংবা কোনো প্যানেলের সমর্থক কিংবা ভোটারদের সমর্থক কিংবা যারা বিজয়ী হয়েছেন তাদের কাউকেই আসলে ক্যাম্পাসে দেখা যায়নি। অনেকটা ক্যাম্পাসে মোটামুটি বৃষ্টিস্নাত ক্যাম্পাস, কিন্তু কোথাও কোনো ভোটার, সাধারণ শিক্ষার্থী কিংবা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আসলে সকাল থেকে ঘুরে এখনো চোখে পড়েনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে হয়তো কোনো আনুষ্ঠানিকতা থাকতে পারে, আসলে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে মোটামুটি আমরা কথা বলেছিলাম শিক্ষার্থী এবং যারা জয়ী হয়েছেন, আমাদের সর্বশেষ রাতে কথা হয়েছিল, তারা আসলে জানিয়েছেন যে ৩৩ বছর পর যে ক্যাম্পাসে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নিতে পেরেছেন সিনেটে কথা বলার জন্য ছাত্রদের পক্ষে, সেটিকে তারা আসলে বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত এবং তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। তবে নির্বাচন নিয়ে কিছু অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেমন করছেন এবং যারা বিজয়ী হয়েছেন, যেমন ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র থেকে এবং মাজহারুল ইসলাম শিবির প্যানেল থেকে, তারাও কিন্তু তাদের সাথে কথা হয়েছে, তারাও কিন্তু নির্বাচনে যে অব্যবস্থাপনা ছিল সেটির কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে অদূরদর্শিতা বা ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় যে অদক্ষতার একটি বিষয়, তারাও কিন্তু সে বিষয়টি বলেছেন। সব মিলিয়ে আসলে জাকসু ৩৩ বছর পর জাকসু অনুষ্ঠিত হওয়ায়, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সিনেটের ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার কারণে কিন্তু ছাত্ররা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত। এই ছিল জাকসুর সর্বশেষ পরিস্থিতিতে আমার কাছে বিস্তারিত। জাকসু নির্বাচনের একদিন পরবর্তী মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ অবস্থা জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা চলছে, আর সভায় উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। নতুন ভিপি, জিএস, এজিএস সহ সবাই সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। উপাচার্য কার্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাব সেখানে। ফরহাদ, আসলে প্রথম সভায় কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে থেমে থেমে, তো নবনির্বাচিত কমিটির সবাইকে উপস্থিত হয়েছেন কিনা এই সভায়? আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটি গত ৯ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার পরে ১০ সেপ্টেম্বর সকালে যে পূর্ণাঙ্গ ফলাফল দেয়া হয়, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে প্রথম এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
ডাকসুর যিনি ভিপি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি উপস্থিত রয়েছেন। একই সঙ্গে আমরা দেখছি যে নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা বিজয়ী হয়েছেন, আমরা জানি যে 28টি পদের মধ্যে 23টি পদেই ছাত্র শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছিল, ভূমিধস বিজয়, অর্থাৎ ছাত্র শিবিরের এখানে সবাই উপস্থিত রয়েছেন যারা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি ছাত্র শিবিরের বাইরেও যারা নির্বাচিত হয়েছেন, আমরা দেখেছি স্বতন্ত্রভাবে এ বি জুবাইর, মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, তারপরে রাফিয়া নামে আরেকজন বিজয়ী হয়েছেন। এছাড়া আরও আমরা দেখেছি যে হেমা চাকমা নামে প্রতিরোধ পর্ষদ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এখানে রয়েছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে প্রায় সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকে থেমে থেমে কিছুটা বৃষ্টি হলেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি 9টা নাগাদ ভিসির কার্যালয়ে এখানে বিজয়ীরা উপস্থিত হয়েছেন। এবং আমরা জানি যে যেহেতু এটি ডাকসুর সভা, এটি ডাকসুতে হবার কথা ছিল ডাকসু ভবনে, কিন্তু ডাকসু ভবনে যেহেতু সেখানে কাজ চলছে সে কারণে কিন্তু এখানে নিয়াজ আহমেদ খান যিনি উপাচার্য তার কার্যালয়ের এখানেই আসলে এই মিটিংটি হচ্ছে আজকের সভার। এবং আমরা জানি যারা বিজয়ী হয়েছেন তাদের যে ইশতেহার রয়েছে, আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের 36 দফা ইশতেহার ছিল, যেখানে 6টি হ্যাঁ এবং 6টি না সহ এরকম একটি ইশতেহার ছিল। এবং তারা সেই ইশতেহারগুলো নিয়ে কথা বলবেন আমরা যতটুকু জেনেছি, এবং কিভাবে করে আগামী 1 বছর যে ইশতেহার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, বিশ্ববিদ্যালয়ের নানা রকম সংকট যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় কীভাবে গড়ে তোলা যায় সেগুলো নিয়েই আলাপ হবার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর প্রথম সভার সবশেষ তথ্য। অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচনের পরে প্রথম সভা উপাচার্যের সঙ্গে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফরহাদ বিট্টুর। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে চলে যেতে চাই। সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ চাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ, আর এই নিয়ে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে ক্যাম্পাসে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, সকাল থেকে এখন পর্যন্ত কোনো মনোনয়ন ফর্ম জমা পড়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে, এবং কয়দিন নাগাদ চলতে পারে এই ফর্ম বিতরণ কার্যক্রম? অনেক সকাল 9:30 থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিতরণের যে কার্যক্রম বা মনোনয়ন বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং প্রায় 36 বছর পর বা 3 যুগ পরে কিন্তু এই যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এই মনোনয়ন বিক্রির মধ্য দিয়ে শুরু হয়ে গেল। নানান যে শঙ্কা ছিল সেই শঙ্কা কাটিয়ে অবশেষে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটিকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি যে শিক্ষার্থীরা যারা চাকসু নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন, সমর্থন প্রার্থনা করে পোস্ট করছেন, এবং তাদেরকেও কিন্তু অন্য যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন। এবং এই চাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া এবং চাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটি নিয়েও কিন্তু শিক্ষার্থীরা এবং সেই সাথে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনকে পরামর্শ কিংবা বিভিন্ন দাবি দেওয়া জানানো হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু গঠনতন্ত্র সংস্কার করে নতুন 5টি পদ অন্তর্ভুক্তি করা হয়েছে, এবং সব মিলিয়ে চাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 28টি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্রার্থীরা, এবং এর বাইরে হল সংসদ নির্বাচনও রয়েছে। এবং এখন পর্যন্ত যেটি বলতে পারে যে 9:30 থেকে নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 45 মিনিট অতিবাহিত হয়েছে, এবং এর মধ্যে প্রথম একজন মাত্র শিক্ষার্থী তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন, এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়াবিদ। সেই ক্রীড়াবিদ তিনি খেলোয়াড় পদে কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন, এবং সেই পদে তিনি লড়বেন। তিনি চাইছেন যে খেলোয়াড়দের যেই অধিকার, খেলোয়াড়দের যেই দাবি দেওয়া বা খেলোয়াড়দের যে না বলা কথাগুলো সেগুলো তিনি নির্বাচিত হলে সেগুলো তিনি প্রশাসনের কাছে তুলে ধরবেন। এই যে শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের কিংবা অন্যান্য শিক্ষার্থীদের কথাগুলো প্রশাসনের কাছে তুলে ধরার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা ধারণা করছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই মনোনয়ন বিতরণ কার্যক্রম বা মনোনয়ন সংগ্রহ কার্যক্রমে অংশ নেবেন। এবং যেহেতু মাত্র 45 মিনিট অতিবাহিত হয়েছে, 3:30 পর্যন্ত এই মনোনয়ন কার্যক্রম চলবে, এবং এই 3:30টার মধ্যে হয়তো বা আরও অনেকেই আসবেন। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও তাদের প্যানেল নিয়ে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন, এবং তারা যখন আসবেন তখন কিন্তু আরও বেশ জমজমাট হয়ে উঠবে এই মনোনয়ন বিতরণের যে কার্যক্রম। চাকসুর 2য় তলায় যে নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সেই নির্বাচন কমিশন কার্যালয়টি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ক্যাম্পাসে নির্বাচনের আমেজ পুরোপুরি শুরু হয়ে গিয়েছে, এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে অনেক। চবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাতে চাই। পরপর আমরা জাকসু, তার পরবর্তীতে ডাকসু এবং রাকসুর পরে এবার আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়, চাকসুর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখতে পাবো যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে রাকসু নির্বাচন, তা আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাচ্ছি তার কাছে। মারুফ, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কখন নাগাদ থেকে শুরু হতে পারে, কি আছে বিস্তারিত আপনার কাছে তথ্য? অনেক আজ থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে। তার পরপরই নির্বাচনী যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা ক্যাম্পাস ঘুরে দেখলাম যে বৃষ্টির কারণে হয়তো শিক্ষার্থীরা ক্লাসরুমের ভিতরে আছেন এবং পাশাপাশি যারা প্রার্থী আছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে চার দোকানগুলো থেকে শুরু করে একাডেমিক পরিসরে যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু তারা যাচ্ছেন এবং তাদের যে প্রাথমিক পরিচিতি পর্ব সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। কারণ নির্বাচনের যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না করা অবধি কেউ কিন্তু সেই প্রচারণা কার্যক্রম সক্রিয়ভাবে করতে পারবে না, এমনটা কিন্তু বলা আছে। যার জন্য তারা যাতে এই নির্বাচনী আচরণ ভঙ্গ না হয় সেই দিক দিয়ে খেয়াল রেখেই কিন্তু তারা এখন পর্যন্ত সেই আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু শুরু করেনি। তবে নির্বাচন কমিশনারের কাছে আমরা কথা বলেছি, তাই তিনি বলছেন যে হয়তো আজকে কিছুক্ষণের মধ্যেই তারা যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবেন। তারপরই শিক্ষার্থীরা যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের সহকর্মীদের নিয়ে প্রচারণা কার্যক্রম চলমান রাখতে পারবেন। এবং তিনি আরও একটি তথ্য আমাদের দিয়েছেন যে নির্বাচনের যে ব্যালট নম্বর নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যা দূর করার জন্য আজ বেলা ৩টায় সিনেট ভবনে সকল প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একটি মিটিং আছে এবং সেখানে তারা লটারির মাধ্যমে প্রার্থীদের যে ব্যালট নাম্বার সেটি কিন্তু দিয়ে দেবেন। আর এই ব্যালট নাম্বার নিয়েই প্রার্থীরা মূলত মাঠে নামবে তাদের প্রচারণার জন্যই। তখন থেকে আসলে বোঝা যাবে যে নির্বাচনী যে আসল আমেজ প্রচারণা কার্যক্রম কত পরিসরে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো। অনেক রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। নদীমাতৃকেই বাংলাদেশের নদীর যেই ব্যবহার, সে ব্যবহার যেমন বাড়ছে তেমনি লাশ গুম করার ক্ষেত্রেও এই নদীকে ব্যবহার করছে একটি চক্র। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যদি একটা তথ্যচিত্র তুলে ধরতে চাই তাহলে দেখবেন দেশের বিভিন্ন নদী থেকে ৩১০ জনের মতো মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আর এই সমস্ত মরদেহের ৩০% পরিচয় শনাক্ত করাই সম্ভব হয়নি। পুলিশ তথ্য দিয়ে জানাচ্ছে যে প্রতি মাসে নদী থেকে গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার হচ্ছে। আর নদীতে এত মরদেহ পাওয়ার কারণ হিসেবে আইনজীবী আর অপরাধ বিশ্লেষকরা বলছেন শাস্তি থেকে বাঁচার জন্যই হত্যার পর মরদেহ গুম করার জন্য নদীকে বেছে নিচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামি দামি শহর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ। এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস। তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় অর্ধশত মানুষের মরদেহ। শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে ৪টি-৫টি করে মানুষের ক্ষতবিক্ষত মরদেহ। গত ২৩ আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ১৫ দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ। গেল ২২ আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় ১৮ ঘন্টা পর তার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ৩১ আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। ৩রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সারা দেশের প্রায় নদীতে প্রতিদিন 2টি একটি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করার নিরাপদ ডাম্পিং স্টেশন। নৌপুলিশের তথ্য বলছে 2024 সালে নদী থেকে 440টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে 299টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি 141 জনের মরদেহ, অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের 31% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে 331 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর মধ্যে 209 জনের মরদেহ শনাক্ত করা গেলেও 92 জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া 61 জন পুরুষ, নারী 24 জন আর শিশু 7 জন। অর্থাৎ 30% মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে, প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা। আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে, সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয়। প্রথম হচ্ছে নদী। অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে দেওয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেওয়া হয়, তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা। ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন, তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে। যদি নদীতে স্রোত থাকে, যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না। আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে লাশটা 4 দিন 5 দিন 7 দিন পরে পাইলে ডিকম্পোজড হয়ে যায়, ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না। তার কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না, কোনো এভিডেন্স রাখলো না, এটাও অপরাধ। আপনার 302 সাথে 201ও হয়। 302 হলো যদি আপনি কাউকে মার্ডার করেন। তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে 36টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে ব্রিফ চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে, কথা বলছেন সেখানে ভিপি। শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আমরা একই সাথে ডাকসুর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি, তাদের থেকে পরামর্শ নিচ্ছি। একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা এখনো প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথা শোনার চেষ্টা করবো। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এই মাসে কি কাজ করছি সেই
পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সদস্য কারা আমরা প্রতিনিধি যে 5 জনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেটে করে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে যদি সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয়। যদি ক্লিয়ার বলে আমার মনে হয় সেটাই বলে ফেলা ভালো। আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্সগুলো জানা, এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রে কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র ওরা বাসে আসা যাওয়া করে এটাই। আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল সংসদের ফ্যাসিলিটিস পায় কথা বলার। তো এই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছেন বিপিজিএস এজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেখানে আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার। ডাকসুর প্রথম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে কথা বলেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এবং এজিএস। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে বাগেরহাটবাসী। সকাল 9টা থেকে বাগেরহাটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আর এই বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, বিক্ষোভকারীদের যে কর্মসূচি তাদের সেই কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। অনেক এই যে 4টি সংসদীয় আসন বহলের দাবিতে বাগেরহাটের যে আন্দোলন হচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন ধরেই। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকেও কিন্তু এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে। আমরা এই মুহূর্তে কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে রয়েছি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনের যে প্রধান ফটক সেটির সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছে সেই কমিটির নেতাকর্মীরা সহ এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রধান গেটটি, গেটের পিছনে কিন্তু জেলা প্রশাসন কার্যালয়ের ঠিক পাশে কিন্তু রয়েছে এখানে এখানে আদালত, জেলা আদালত। তো এই আদালত চত্বর এবং জেলা প্রশাসক কার্যালয় এখানে কিন্তু একেবারে বন্ধ রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসনিক কার্যক্রম করার জন্য কোনো কর্মকর্তা বা এখানকার সেবা নিতে আসে যারা তারা কিন্তু ঢুকতে পারেনি এই আন্দোলনের কারণে। এখানকার বিক্ষোভকারীরা যেটি বলছেন যে মূলত বাগেরহাটের যে 4টি আসন ছিল গত 4 সেপ্টেম্বর কিন্তু নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে। 4টি সংসদীয় আসন কমিয়ে একটি আসন কমিয়ে 3টি করা হয়েছে এবং এর কারণেই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং এখানে কিন্তু এই যে সর্বদলীয় যে সম্মিলিত কমিটি রয়েছে তারা কিন্তু তারপর থেকেই বিক্ষোভ শুরু করেছেন, হরতাল শুরু করেছেন। আজকে আমরা দেখেছি যে সকাল 8টার পর থেকেই কিন্তু আস্তে আস্তে এখানে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এবং তারপরে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেন। এরপরে তারা আস্তে আস্তে লোকজন জড়ো হতে থাকে এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মূলত শুধু যে মাত্র বাগেরহাট সদর সেটা কিন্তু নয়, বাগেরহাটের যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলাতেই কিন্তু সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে বিকাল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু 3 দিনের হরতালে ডাক দিয়েছে সকাল সন্ধ্যা, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালে এই বিক্ষোভ কর্মসূচির সবচেয়ে খবর। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।
ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা আর ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এছাড়াও ঢাকা খুলনা আর ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করে আছেন তারা। এতে করে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে ট্রেন যোগাযোগ তা একদম বন্ধ হয়ে পড়েছে। আর এই বিষয়ে জানানোর জন্য ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে কাজী মনিরুজ্জামান এবং ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। তবে শুরুতেই চলে যেতে চাই মনিরের কাছে। মনির, সেখানকার সবশেষ পরিস্থিতি কি সেটা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মূলত গতকাল 3 দিনের যে পূর্ব ঘোষিত সড়ক অবরোধ, সেই অবরোধের কার্যক্রম কিন্তু আজ সকাল থেকেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার এই বিক্ষোভকারী কিন্তু এই সড়কে এসে তারা বিক্ষোভ করছেন। তারা এখানে তাঁবু টানিয়ে এবং ছাতা নিয়েও এসেছেন, তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এই 4 সংসদীয় আসন 2টি ইউনিয়ন পুনর্বিন্যাস করা হয়েছে, সেই ইউনিয়ন প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়াও আমরা দেখেছি যে এর কাছেই যে রেলগেট রয়েছে, ঢাকা থেকে যশোর পর্যন্ত যে রেল চলাচল করে, সেই রেলগেটও কিন্তু আন্দোলনকারীরা রেলগেট বন্ধ করে দিয়েছে। আমরা মনসুরাবাদেও দেখেছি যে সেখানে আন্দোলনকারীরা ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ করে আন্দোলন করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাইনি, যদিও আমরা শুনেছিলাম আজকে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এখানে তারা জানাচ্ছেন যে এই 3 দিন আন্দোলন লাগাতার চলবে। এই আন্দোলনে যদি পুনর্বিন্যাস যে করা হয়েছে সেটা প্রত্যাহার করা না হয়, তাহলে আবারও তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দিবে। সকাল থেকে দেখছি যে সড়কের বিভিন্ন অংশে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বরিশাল এই সড়কের মহাসড়কের ভাঙা হাসপাতাল মোড়ে, এবং এখানে ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন, এবং তারা যে কোনো মূল্যে তাদের এই 2টি ইউনিয়ন যে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা এখানে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে এর ফলে যারা ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেকেই যারা এসেছেন তারা কিন্তু দেখছি যে তারা পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের সড়ক ব্যবহার করে ছোট ছোট যানবাহনেও যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন, এমনটা দেখছি। তারা জানিয়েছেন যে এই আন্দোলনের কারণে তারা দুর্ভোগেও পড়েছেন এবং এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তো আসলে আন্দোলন এই সন্ধ্যা পর্যন্ত চলবে এবং আন্দোলন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে আরো বেশ জোরদার হচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে মনির সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার একটু শিপনের কাছে চলে যেতে চাই। রেলপথ অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তির চিত্র শিপন কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে ঢাকা ফরিদপুর 4 সংসদীয় আসনের 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী নরকন্দা থানায় সংসদীয় আসনে নিয়ে যাওয়ার কারণে মূলত এই অঞ্চলের মানুষ আন্দোলনে ফুঁসে উঠছে। আজকে তার 5ম দিন চলছে। আজকে কিন্তু আপনার 10টার দিকে একটি ট্রেন কিন্তু তারা আটকে দিয়েছে হামিদি নামক এলাকায়, এবং সেখানে কিন্তু মাঝপথে ট্রেনটি থেমে যেতে হয়েছে, এবং সেখানে ট্রেন থেমে যেতে হয়েছে এবং সেখানে যাত্রীরা কিন্তু নেমে পায়ে হেঁটে বিভিন্নভাবে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। একরকম ভোগান্তির চিত্র আমরা দেখতে পেয়েছি। আমি আপনাকে বলে রাখতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু সকাল 8টা থেকেই কয়েকশো মানুষ জড়ো হয়েছে এবং অবরোধের সমর্থনে তারা কিন্তু রাস্তার টায়ার জ্বালিয়ে গাছের গুলি ফেলে কিন্তু আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই মুভমেন্টে আছে এবং তারা সতর্ক অবস্থায় রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সঙ্গে। তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আমাদের বাধা দেবে না, তবে কিন্তু কোনো মানুষের হয়রানি বা কোনো যানবাহনের হামলা হলে কিন্তু
কিন্তু প্রশাসন বসে থাকবে না, তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবে এমনটি বলেছেন। অন্যদিকে একটি খবর আপনি জানিয়ে রাখতে চাই যে এই আন্দোলনের যে কমিটি গঠন হয়েছে ভাঙ্গা সর্বদলীয় ঐক্য পরিষদ, এই ঐক্য পরিষদের সমন্বয়কারী আলগী ইউনিয়নের চেয়ারম্যান কে কিন্তু গত রাতে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন বয়সী নারী পুরুষ ছেলে মেয়ে সহ সবাই কিন্তু রাস্তায় নেমেছে এমনটি আমরা দেখেছি। এবং তাদের একটি ভাষ্য যে কোনো মূল্যেই আমার বাপদাদার এলাকায় আমরা ভোট দিয়েছি, আমরা চাই আমাদের এই ভোটে আমাদের এই ভাঙ্গার জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এমনটি তারা প্রত্যাশা করছে। যে কারণে তারা কোনো মূল্যেই কিন্তু তারা পার্শ্ববর্তী এরিয়াতে যেতে চায় না। এবং তারা বলতে চায় যে আমাদের এই ভাঙ্গার যে দুটি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে, এই দুটি ইউনিয়ন মূলত পৌরসভার বা উপজেলা পরিষদের কোনো কাজে যেতে মাত্র 5 টাকা লাগে অটো ভাড়া, কিন্তু সেখানে কিন্তু এখন নগরকান্দা বা সালতা যদি যেতে হয় সেক্ষেত্রে তাদের শতাধিক টাকা লাগবে এমনটি তারা বলছে। তো সব মিলে বলতে হয় যে এই অবরোধের ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী যোগাযোগ কিন্তু একরকম প্রায় বিচ্ছিন্ন, শুধুমাত্র জরুরি সার্ভিস ছাড়া সবকিছু যোগাযোগ বন্ধ এবং ট্রেন যোগাযোগটাও কিন্তু বন্ধ এমনটি আমরা দেখতে পেরেছি। অনেক এসেছিল ফরিদপুরের ভাঙ্গার অবরোধের সর্বশেষ খবর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিলকুমার তামাংয়ের কাছে এই নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কাপিলাবস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ, যেখানে তিনি বলেছেন আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত ওলি। এদিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের 8টি রাজনৈতিক দল। নেপালে কংগ্রেস, সিপিএন, ইউএমএল সহ সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক বলছেন তারা। সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো রাশিয়া থেকে তেল কেনা বাদ দেওয়া সহ সুনির্দিষ্ট কিছু শর্ত মানলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ ইস্যুতে সমঝোতায় আসতে বারবার রাশিয়াকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ক্রেমলিনে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় এবার মস্কোর ওপরে বড় ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন ট্রাম্প। এ তালিকায় তৃতীয় স্থানে আছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 32 সদস্য রাষ্ট্রের মধ্যে তুরস্ক ছাড়াও মস্কো থেকে খনিজ তেল আমদানি করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। এবার এশিয়া কাপ প্রসঙ্গ। অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ভারত আর পাকিস্তান। শুধুই ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠেছে ক্রিকেটের এল ক্লাসিকো। দুই দলের ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে আইপিএল, পিএসএল ক্লাবগুলো। সময়ের পরিক্রমায় আবেদন কমলেও এটি এই টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ। ওয়ানডে পরিসংখ্যানে এখনও ঢের এগিয়ে পাকিস্তান, কিন্তু টি-20তে 13 বারের দেখায় 3/4 ম্যাচ জিতেছে ভারত। প্রতিবেশী দেশের 9 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র 3টিতে, আর ড্র হওয়া একটিও ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী। বল আউটে যেখানে জয় পেয়েছিল ভারত, এশিয়া কাপের টি-20 ফরম্যাটে সর্বমোট 3 বারের লড়াইয়ে 2 বারের প্রতিপক্ষকে হারিয়েছে ভারত। তবে 2022 সালের সুপার 4 ক্লাবে সবশেষ ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।